আমি আইজি সাহেবকে বলেছিলাম আমাদের র্যাব আছে, আমাদের সোয়াট টিম আছে, আপনি এই র্যাব সোয়াট টিমকে রেডি করেন, প্লাস পুরা এলাকা ঘেরাও করেন। তো উনি বললেন এটা তো বিশাল এলাকা। আমি বললাম প্রয়োজনে আপনারা আনসার বাহিনী ডাকেন, আনসার বাহিনী ডেকে সারাউন্ড করেন। উনি বললেন ওরা তো গুলি করছে। আমি বললাম গুলি করছে, আপনার গুলির রেঞ্জের বাইরে সারাউন্ড করেন, কিন্তু মেসেজটা পৌঁছাতে হবে। প্রিয়দর্শক, বিডিআর হত্যাকাণ্ড কার আদেশে হয়েছিল এবং সুহেল তাজ এই বিডিআর হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন কিনা এবং তিনি তখন কোথায় উপস্থিত ছিলেন এবং শেখ হাসিনার ভূমিকা কী ছিল এবং শেখ হাসিনাকে তিনি কি নির্দেশনা দিয়েছিলেন, প্রিয়দর্শক চলুন আমরা বিস্তারিত সুহেল তাজের মুখ থেকে শুনব। আমি প্রধানমন্ত্রীকে ফোন করলাম, আমি একই কথা বললাম যে আমাদের সারাউন্ড করে এখানে প্রয়োজনে আমাদের আর্মি ঢুকাতে হবে। তো উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বেশি বুঝো না, আমি দেখছি। সো এখানে বস্তুত আমার তো আর কিছু করার থাকে না। তো এখন বিডিআর এর যখন ঘটনাটা ঘটে গেল, আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমার মেয়ে, বড় মেয়ে, ওর জন্মদিন হচ্ছে 19শে ফেব্রুয়ারি। এখন আমি আমার বাবাকে হারিয়েছিলাম আমার যখন 5 বছর বয়স। আমি ছোটবেলা থেকে আমার বাবাকে মিস করেছি। হ্যাঁ, আমি অন্যান্য ছেলে মেয়েকে যখন দেখতাম তাদের বাবার সাথে হাত ধরে যাচ্ছে, আমার ভিতরে খুব বেদনা দিত যে আমার তো আজকে বাবা নেই। তো আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমার 2 মেয়ে যতদিন পর্যন্ত 18 বছর না হবে, আমি অন্তত পক্ষে চেষ্টা করব তাদের জন্মদিনগুলো অ্যাটেন্ড করতে। আর কিছু নাই যদি পারি, জন্মদিনগুলো আমি অ্যাটেন্ড করব। তো সেই উদ্দেশ্যে আমি 18ই ফেব্রুয়ারি আমার বড় মেয়ে তারার জন্মদিনে আমি আমেরিকা চলে আসি। তো আমেরিকা যখন এসেছি, আমেরিকা আসার পর আমার এখনো স্পষ্ট মনে আছে 25 তারিখ, 25শে ফেব্রুয়ারি, আমার এক আত্মীয়র বাসা পিলখানার ঠিক পাশে। তো সেই আত্মীয় আমাকে ফোন করে বললেন যে এখানে তো গোলাগুলি হচ্ছে, অনেক গোলাগুলি হচ্ছে। তো এই কথা শুনে আমি সাথে সাথে ডিসিশন নিলাম যে আমার তো যোগাযোগ করতে হবে, বিকজ আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আমার দায়িত্ব কিছু আছে এখানে। তো আমি তখন সাথে সাথে আমাদের আইজি সাহেবকে ফোন করলাম, নূর মোহাম্মদ সাহেব। আমি আইজি সাহেবকে কল করে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে পরিস্থিতিটা কি কি হচ্ছে ওখানে। তো উনি একই কথা বললেন যে এখানে ব্যাপক গোলাগুলি হচ্ছে এবং এই তা আমি বললাম তো ব্যাপক গোলাগুলি হচ্ছে, আপনারা পদক্ষেপ কি নিয়েছেন এই পর্যন্ত? বিকজ কনক ভাই, আমি যতটুকু জানি এরকম যে কোনো ইনসিডেন্ট যদি হয়, টেরোরিস্ট অ্যাটাক বা এরকম বিদ্রোহ টাইপের যদি কিছু হয়, তাহলে ফার্স্ট থিং যেটা করতে হয় ওই পুরা কম্পাউন্ডকে ঘেরাও করে ফেলতে হয়। হ্যাঁ, ইউ মাস্ট সিল দ্য এরিয়া। যাতে এখানে এটা পারপাস আছে, একটা মূল কারণ হচ্ছে এখানে যারা অঘটন ঘটাচ্ছে বা ঘটাতে চাচ্ছে তাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দেওয়া যে তারা এখান থেকে বেরোতে পারবে না। তো আপনি যখন এই সংকেতটা দেবেন তাদেরকে, এটার একটা ইম্প্যাক্ট হয়, তারা হয়তো সেই অঘটন নাও ঘটাতে পারে, তারা যদি জানে যে তাদের পালাবার পথ নেই। এবং দেন হোয়াট ইউ নিড টু ডু, দ্য সেকেন্ড থিং ইজ প্রয়োজনে ইউ সেন্ড ইন আ ফোর্স টু রেস্কিউ অ্যান্ড টু টেক আউট দ্য পারপেট্রেটার্স। যারা এখানে অঘটন ঘটাচ্ছে তাদেরকে আঘাত করার জন্য একটি ফোর্স পাঠাতে হয়। সো আমি আইজি সাহেবকে বলেছিলাম আমাদের র্যাব আছে, আমাদের সোয়াট টিম আছে, আপনি এই র্যাব সোয়াট টিমকে রেডি করেন, প্লাস পুরা এলাকা ঘেরাও করেন। তো উনি বললেন এটা তো বিশাল এলাকা। আমি বললাম প্রয়োজনে আপনারা আনসার বাহিনী ডাকেন, আনসার বাহিনী ডেকে সারাউন্ড করেন। উনি বললেন ওরা তো গুলি করছে। আমি বললাম গুলি করছে, আপনার গুলির রেঞ্জের বাইরে সারাউন্ড করেন, কিন্তু মেসেজটা পৌঁছাতে হবে যে এখান থেকে পালাবার পথ নেই এবং প্রয়োজনে আপনারা আর্মি কল করতে হবে। তখন আমাকে আইজি সাহেব বললেন যে আমরা তো এই ধরনের কোনো নির্দেশনা পাইনি, তাছাড়া আমার সাথে এখানে মন্ত্রী মহোদয় আছেন। সো এটাই উনি ইঙ্গিত করছেন, আমি ধারণা করছি যে আপনি মানে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যেই সাজেশন দিচ্ছি বা ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা তিনি ফলো করতে পারবেন না, বিকজ ওখানে মন্ত্রী আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। তো আমি সেই মেসেজটা বুঝে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করলাম, মন্ত্রীকে ফোন করে একই কথা বললাম যে আমাদের ঘেরাও করতে হবে, ঘেরাও করে আমাদের নেসেসারি ফোর্স ঢুকাতে হবে ভিতরে। তো উনি আমাকে বললেন যে এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন। তখন আমি
প্রধানমন্ত্রীকে ফোন করলাম, আমি একই কথা বললাম যে আমাদের সারাউন্ড করে এখানে প্রয়োজনে আমাদের আর্মি ঢুকাতে হবে। তো উনি আমাকে বললেন, তুমি আমেরিকায় বসে বেশি বুঝো না, আমি দেখছি। সো এখানে বস্তুত আমার তো আর কিছু করার থাকে না। হ্যাঁ, তো এই মুহূর্তে আমিও দর্শক হয়ে গেলাম আপনাদের সবার মতোই, এবং বাংলাদেশের সব সব হতভাগ জনতার মতো আমরা দেখলাম এই হত্যাযজ্ঞ গুলো চললো, এবং 57 জন সেনা অফিসারকে আমরা নির্মম ভাবে হারালাম। এটা তো বাংলাদেশের জন্য যে যে ক্ষতি হয়েছে, আমি মনে করি যে সেনাবাহিনীর মেরুদণ্ড সেদিন ভেঙে দেওয়া হয়েছিল। কারণ এই সেনা অফিসার গুলো ছিল তুখর, চৌকস এবং দেশপ্রেমিক। হ্যাঁ, আমার সৌভাগ্য হয়েছিল ওনাদের সাথে সাক্ষাৎ করার। আমার একটু বলতে হবে, কারণ এটা আমার জন্য খুব ইমোশনাল একটা ব্যাপার। কারণ খুব অল্প সময়ের ভেতর বিডিআর এর যে ডিজি ছিলেন জেনারেল শাকিল আহমেদ, ওনার সাথে কিন্তু আমার ভালো একটা রিলেশনশিপ গড়ে উঠেছিল। তো উনি আমাকে একদিন বলেছিলেন যে স্যার, আমার সেনা অফিসাররা আপনাকে খুব পছন্দ করেন, কারণ আপনার ইয়াং ডাইনামিক অ্যাক্টিভিটিস দেখে খুব পছন্দ করেন। একদিন আপনাকে আসতে বলেছে দেখা করার জন্য। তো আমি গিয়েছিলাম, এবং সকল সেনা অফিসারদের সাথে আমার কথা হয়েছে, কুশল বিনিময় হয়েছে। হ্যাঁ, সো এই সেনা অফিসারদেরকে হারানো আমার জন্য মানসিকভাবে এবং আমার বিবেককেও নাড়া দিয়েছে, বিকজ আই কনসিডার দেম ব্রাদার্স ইন স্পিরিট। আমি এই কথাটা বলছি, ব্রাদার্স ইন স্পিরিট মানে তারাও দেশপ্রেমিক ছিলেন এবং আমি জানতাম, এবং আমিও দেশপ্রেমিক। ওই জায়গায় আমাদের একটা অটো কানেকশন ছিল। আমি নিজে মর্মাহত হয়েছি এবং আমি ব্যথিত হয়েছি ওনাদের এই হত্যাকাণ্ড। 18ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনি ছিলেন বাংলাদেশে। জি। তো বিং এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আপনার কাছে গোয়েন্দা রিপোর্ট আসার কথা, এবং আপনি যদি দেখেন যে সেই সময় ধরেন বিডিআর এর সব অফিসারদের কিন্তু একটা জায়গায় জড়ো করা হচ্ছিল। তো দেশপ্রেমিক যারা সাচ্চা অফিসার একদম বেছে বেছে তাদেরকে নিয়ে আসা হচ্ছিল। যারা বিডিআর এ ধরেন কিছুদিন আগেও সার্ভ করছে, ট্রান্সফার হয়েছে, তাদেরকে আবার নিয়ে আসা হচ্ছিল। যেমন গুলজার সাহেবের কথাই আমি যদি বলি। তো এবং এখন দেখা যাচ্ছে যে এই ঘটনার সঙ্গে শেখ হাসিনা সরাসরি যুক্ত ছিলেন, মানে এই পরিকল্পনার সাথে, এই হত্যাযজ্ঞের সঙ্গে। তো আপনি যখন ফিরে আসলেন, পদত্যাগ করার আগ পর্যন্ত আপনি কি এমন কোনো তথ্য পেয়েছিলেন, বা পরবর্তী সময়, এখন তো আপনি দেশেই থাকেন, আপনার পর্যবেক্ষণ কি বলে, বা যোগাযোগ বা সবকিছু মিলিয়ে আপনি এটাকে কিভাবে দেখেন? মানে এত ভালো ভালো কথা বলে যে সরকার ক্ষমতায় আসলো, তারা প্রথমেই আমাদের 57 জন অফিসারকে শেষ করে দিল। এখন এটা মোটামুটি প্রমাণিত যে ভারতের সহায়তায় শেখ হাসিনার মানে প্রত্যক্ষ নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছিল। আপনি কি বলবেন? আচ্ছা, এখানে পারসেপশনের একটা বিষয় আছে। আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলাম, আমি প্রথম থেকেই লক্ষ্য করেছি যে মন্ত্রণালয়ের বেশিরভাগ কাজই কেমন জানি অটো হয়ে যায়। হ্যাঁ, এখানে সিদ্ধান্ত, ডিসিশন মেকিং এবং অনেক বিষয়গুলো অজান্তে হয়ে যাচ্ছে। তো আমার কাছে এই জিনিসগুলো খুব আশ্চর্যজনক লেগেছিল শুরু থেকেই। তো আমার মনে হয়েছে যে মন্ত্রীরা জাস্ট একটা চেয়ারে বসে আছেন এবং তাদের আড়ালে কিন্তু সব কাজগুলো হয়ে যাচ্ছে, এবং ওটার কনফার্মেশন আমি পরে পেয়েছি। কারণ অদৃশ্য ভাবে ইনস্ট্রাকশন আসছিল, আমি নোটিস করেছি, যেটা হয়তো গতানুগতিক ফাইল সই করা ওগুলো তো আসবেই মন্ত্রীর ডেস্কে। হ্যাঁ, কিন্তু যেগুলো ডিসিশন মেকিং, যেগুলো পলিসিগত ডিসিশন, সেই ডিসিশন গুলো আমার সম্পৃক্ততা পাইনি। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ডিসিশন গুলো কেমন জানি অটো হয়ে যেত। পরবর্তীতে আমি দেখলাম যে সচিবরাই মূলত সমস্ত কার্যকলাপ গুলো করছে, এবং সেটা শুধু আমার মন্ত্রণালয়ে না, এটা সকল মন্ত্রণালয়ে একই ধরনের চিত্র আমি দেখলাম, যে মন্ত্রীদের ভূমিকা হচ্ছে রাবার স্ট্যাম্প, এবং ডিসিশন আসছে সচিবদের মাধ্যমে, এবং সচিবদের কাছে ইনস্ট্রাকশন আসছে মুখ্য সচিবের কাছ থেকে। সো ইউ সি দ্য চেইন। এটা তো এরকম হওয়ার কথা না। একটা পলিটিক্যাল সরকারের পলিসি আসবে সরকারের কাছ থেকে, ক্যাবিনেট থেকে, তাই না? আপনি যদি আরেকটু পিছনে দেখেন, আপনার পলিটিক্যাল দল যখন ক্ষমতায় আসে, তারা একটা পলিসি ফ্রেমওয়ার্ক নিয়ে আসে, এবং তারা জনগণের কাছে প্রতিজ্ঞা করে যে আমরা ক্ষমতায় আসলে এই কাজগুলো করব, তাই না? সো এবং তারা যে পলিসি ফর্মুলেট করে, সেটা আবার করার কথা আপনার
গ্রাসরুটস এর পালস বুঝে। যেমন একটি দলের গণতন্ত্র থাকলে আপনি গ্রাসরুটস ইউনিয়ন পরিষদ আছে, ওয়ার্ড কমিটি আছে, এই সকল নেতৃবৃন্দর ফিডব্যাক নিয়ে আপনার সেন্ট্রাল কমিটি থাকে, ওয়ার্কিং কমিটিতে আলাপ হয়, আলাপ করে পলিসি ফর্মুলেশন হয়, সেটা প্রেসিডিয়ামে যায় আওয়ামী লীগের ক্ষেত্রে, এবং তারপরে সেই পলিসিটাকে ইমপ্লিমেন্ট করে যদি সেই দল ক্ষমতায় আসে। এই তো হওয়ার কথা। বাট আমি লক্ষ্য করলাম এরকম কোনো টেন্ডেন্সি ছিল না। এই পলিসি গুলো কোথা থেকে যে আসতো, এবং আমি যতটুকু ট্র্যাক করতে পেরেছি এই সচিবদের মাধ্যমেই একতরফা ভাবে ইনস্ট্রাকশন গুলো আসতো। তো এটা কি শেখ হাসিনাকে মুখ্য সচিবকে বলতেন, মুখ্য সচিব সেগুলো কার্যকর করতো না? এখন মুখ্য সচিব কার ইনস্ট্রাকশনে চলে এটা তো আমি বলতে পারবো না, এটা আপনার বুঝে নিতে হবে। হ্যাঁ, সো আমি যে কথাটা বলছিলাম, আপনি শেখ হাসিনাকে কি ডাকেন? আমি শেখ হাসিনাকে হাসিনা আপা ডাকি, ডাকতাম না। আচ্ছা, তো আপনার এই আপার সাথে কি বিডিআর নিয়ে কোনো কথা হয়নি পরবর্তীতে আপনার সাথে, যে আপনি জানতে চান না যে কেন আপনি এটা করলেন বা কি বিষয়? আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। আমি শেখ হাসিনাকে 2001 থেকে 2007 সাল বা ক্ষমতা আসা পর্যন্ত একরকম দেখেছি, এবং ওনার ভিতর ব্যাপক চেঞ্জ দেখেছি ক্ষমতায় আসার পর। 2001-এর আগে আবার একরকম দেখেছি, মানে উনি যখন ক্ষমতায় থাকেন উনি একরকম, ক্ষমতার বাইরে থাকলে ওনাকে অন্যরকম। সো ক্ষমতার বাইরে যখন ছিলেন 2001 থেকে 2008-9 সাল পর্যন্ত, আমি 5-6 বছর ওনার সাথে ক্লোজলি কাজ করেছি। ওনাকে দেখেছি উনি এনগেজ করতেন, কথা শুনতেন, মানে আলাপ আলোচনা করতেন, ডিসকাশন বলার সুযোগ ছিল। কিন্তু উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে সেটা হঠাৎ ভ্যানিশ হয়ে গেল। তো আমি এটাতেও শকড হয়েছি যে এখানে যে কমিউনিকেশনের একটা জায়গা ছিল সেটা তিনি ক্লোজ করে দিয়েছিলেন। হ্যাঁ, সো এখানে কেউ ওনার সাথে ওভাবে কমিউনিকেট করার কারোর সুযোগ ছিল না। এবং আমি ফেব্রুয়ারি মাস পার হয়ে মার্চ মাসের 10 তারিখে যখন ফেরত আসলাম বাংলাদেশে, আমার ফোকাস ছিল তদন্তটা ঠিক মতো যেন হয়। কিন্তু আমি দেখলাম এই ক্ষেত্রেও আমি খুব আশ্চর্য হয়েছি। এই তদন্ত করার জন্য একটা কোঅর্ডিনেশন টিম করে দেওয়া হলো, এবং কোঅর্ডিনেশন টিমের লিড দেওয়া হলো আমাদের কমার্স মিনিস্টার কর্নেল ফারুক খানকে, এবং আমাদের কোনো সম্পৃক্ততা রাখা হলো না। সো আমাদের মন্ত্রণালয়ের সকল কাগজপত্র, সকল ইনফরমেশন, সবকিছু ফ্রি অ্যাক্সেস চলে গেল ওনার কাছে, এবং ইনভেস্টিগেশনের কি হচ্ছে না হচ্ছে কোনো কিছুতেই আমাদের কোনো ইনভলভমেন্ট রাখা হয়নি। সো আমরা অনেকটা মানে অন্ধের মতো ছিলাম বিডিআর তদন্ত নিয়ে। তো আপনি পদত্যাগ করলেন কেন হঠাৎ করে 5 মাসের মাথায়? আপনার পদত্যাগের মূল কারণটা কি ছিল? ওই যে আমি শুরুতে বলেছিলাম যে আমি ইন্সপায়ার্ড ছিলাম যে বাংলাদেশে একটা গুণগত চেঞ্জ আসবে, একটা সিস্টেমিক চেঞ্জ আসবে। আমি সেই বিশ্বাস নিয়ে কিন্তু আমি ইলেকশন করেছিলাম এবং আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম। বাট আই ফেল্ট কমপ্লিটলি বিট্রেড। আমি ফিল করেছি আমি আস্থা রেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রীর উপর। শি বিট্রেড মি, শি বিট্রেড the party আওয়ামী লীগ and she betrayed বাংলাদেশ। বিকজ আমি দেখতে পেলাম যে আমরা যে দিন বদলের সনদ যেটা আমরা মানুষের কাছে প্রতিজ্ঞা করেছিলাম করব, সেটা করতে হলে প্রথম 6 মাসে সেটা চিহ্ন পাওয়া যেত, কিন্তু আমরা তো সেদিকে যাইনি। আমরা গতানুগতিক পলিটিক্যাল কালচারটা মেনটেন করে ওটাকে আরো মানে ধ্বংসের পথে আমি মনে করি সে সময় আমার মনে হয়েছিল। আসলে আমি সেই সময় কিভাবে বুঝাবো আপনাকে, আমি অনেকটা আজ করতে পেরেছিলাম যে এইভাবে যদি যেতে থাকে আওয়ামী লীগের এই পরিণতি হবে, দেশের এই পরিণতি হবে একদিন। তো আমি দুর্নীতি দেখেছি, আমি অনিয়ম দেখেছি, আমি অব্যবস্থাপনা দেখেছি, আমি এই সকল কিছু দেখে, এবং আমার বিডিআর এর এই ইনভেস্টিগেশনের বিষয়টাও আমার কাছে ভালো লাগেনি, যে এখানে 2টা তদন্ত কমিটি করা হলো অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ইনভলভমেন্ট নেই। হ্যাঁ, সো এই সকল কিছু মিলিয়ে আই ফেল্ট বিট্রেড, যে আমার সাথে, দেশের সাথে, দলের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। সো আমি অনেক যন্ত্রণায় ছিলাম। একটা পর্যায়ে এসেছে যে আমার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে আমার কোনো ইনস্ট্রাকশন ফলো করছিল না ঊর্ধ্বতন কর্মকর্তারা, কারণ আমি দুর্নীতি মুক্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছিলাম, আমি বদলি ট্রান্সফার বাণিজ্য বন্ধ করেছিলাম। কনক ভাই, আপনার বুঝতে হবে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট কিন্তু মানে টপ 5 বাজেট বাংলাদেশে, ঠিক আছে? কারণ এখানে পুলিশ আছে, এখানে প্রিজন সিস্টেম আছে, কোস্ট গার্ড আছে, আনসার বাহিনী আছে, এখানে অনেক ব্যয়বহুল একটা মন্ত্রণালয়। তো এখানে কিন্তু অনেক দুর্নীতি হয়, অনেক অনিয়ম হয়, ঠিক আছে? আমি চেষ্টা করেছিলাম যে ফার্স্ট স্টেপ হবে এই জায়গায় আমরা দুর্নীতি অনিয়ম বন্ধ করব। সেই মর্মে আমি কিন্তু একটা মিটিংও করেছি আইজি সাহেব এবং সকল পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে, এবং আমি বলে দিয়েছিলাম যে আজকে থেকে দুর্নীতি এবং বদলি, ট্রান্সফার বাণিজ্য সকল কিছু বন্ধ এই মন্ত্রণালয়ে। বিকজ আমরা এই প্রতিষ্ঠানটাকে, এই মিনিস্ট্রিকে লিড করব অ্যাজ এ সিম্বল এগেনস্ট করাপশন এবং অনিয়ম। আচ্ছা, পরবর্তীতে আমি দেখলাম যে আমার অজান্তে অনেক ইনস্ট্রাকশন চলে যাচ্ছে। একটা উদাহরণ দেই, যেমন আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আমি হঠাৎ একদিন দেখলাম আমার জেলা গাজীপুরের এসপি চেঞ্জ হয়ে গেছে। তা আপনি এখন চিন্তা করে দেখেন বিষয়টা, আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আমার জেলার এসপি চেঞ্জ হয়ে গেছে, আমাকে বলা হয়নি। এবং এভাবে বিভিন্ন জায়গায় পরিবর্তন হচ্ছে, এই বদলি, ট্রান্সফার সব হচ্ছে একটা অদৃশ্য জায়গা থেকে। তো এই সকল কিছু আমাকে ব্যথিত করেছে, এবং আমি তখন রিয়েলাইজ করেছি যে এই অবস্থাতে আমি যদি থাকি, আমি অনেকের জন্য পথের বাধা হয়ে যাচ্ছি, এবং তারা আমার জন্য বাধা হয়ে যাচ্ছে। এবং উপর যদি ঠিক না থাকে, আমি এখানে সার্ভাইভ করতে পারবো না। এবং আপনি তো নিজেই নির্যাতিত হয়েছেন, আপনি হয়তো আজ করতে পারছেন কি ধরনের হতে পারে। আমি একটা উদাহরণ দিই, আপনার সুরঞ্জিত সেন গুপ্তকে মনে আছে? আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মনে আছে ওনার একটা ঘটনা, 70 লক্ষ টাকা নিয়ে বিডিআর এর ভিতরে। হ্যাঁ, তো আপনি একটি দুর্নীতিগ্রস্ত সিস্টেমের ভিতরে যদি অনেস্ট থাকেন, আপনাকেই বানিয়ে দেবে দুর্নীতিগ্রস্ত, আপনাকেই ফাঁসিয়ে দেওয়া হবে কোনো না কোনো বিষয়ের ভিতর। সো আপনার বুঝতে হবে যে আপনি কি বলছেন যে সুরঞ্জিত সেনগুপ্তকে ফাঁসানো হয়েছিল এইভাবে? এটা তো মানে আপনি যদি চিন্তা করে দেখেন, একটা মন্ত্রীর গাড়ি থামানো হচ্ছে, এটা তো ভেরি আনইউজুয়াল, তাই না? সে সময় অবশ্য সুরঞ্জিত বাবু বেশ কড়া কথা কিছু বলছিলেন, সমালোচনা করছিলেন, তার একটা ফলাফল সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছিল আর কি। রাইট। আর তারপরে তো আপনি দেখেছেনই যে আরো কি কি হতে পারে। হ্যাঁ, এখানে তো আরো ভয়াবহ অনেক কিছুই হতে পারে। সো আমি তখন দেখলাম যে আমার মূল যেই উদ্দেশ্য ছিল যে বাংলাদেশকে আমরা একটি সুন্দর রাষ্ট্র হিসাবে গঠন করব, সেদিকে আমরা যাচ্ছি না। তো আমার কাছে মনে হলো তাহলে এখানে তো আমার সময় নষ্ট করার কোনো মানে হয় না। হ্যাঁ, সো আমি তখন সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করে ছেড়ে দিতে। তো 15 বছর পরে আপনি যদি ফিরে তাকান, বিডিআর ঘটনাটার জন্য আপনার কাকে দায়ী মনে হয়? এখন যেগুলো আসছে, শেখ হাসিনার ইনভলভমেন্ট, তৎকালীন সেনাপ্রধানের ইনভলভমেন্ট, সবকিছু মিলিয়ে আপনি কাকে দায়ী মনে করেন, বা ভারতের ইনভলভমেন্ট আপনি কিভাবে দেখেন এই 15 বছর পরে তাকিয়ে? নিশ্চয়ই, যেহেতু আপনি একটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, যে কদিন থাকেন, পুলিশ, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন সূত্রে আপনার সঙ্গে এখনো যোগাযোগ আছে, অনেকেই হয়তো আপনার কাছে এমনি গল্প করতে আসে। তো সেই জায়গাটা থেকে আপনার আমার সাথে কেউ গল্প করতে আসেনি, বাট এনিওয়ে শোনেন, আমার পজিশনে থাকলে ইটস এ ভেরি লোনলি পজিশন, এখানে কেউ থাকে না। হ্যাঁ, এনিওয়ে একাই আর কি সবকিছু সত্যর সাথে থাকতে হয়, এবং চারিদিক থেকেই আপনাকে সবাই আক্রমণ করে। আপনি যদি সত্যর পথে থাকেন, দেখবেন সবাই আক্রমণ করছে। সো এনিওয়ে, আমি খুব লজিক্যাল, বাস্তব চিন্তা করি। হ্যাঁ, সো আমি সবসময় দেখার চেষ্টা করি এভিডেন্স কি আছে, এভিডেন্স থাকলে এখানে বেনিফিশিয়ারি আছে কিনা, ঘটনা প্রবাহগুলো কিভাবে ঘটেছে। সো আমার কাছে কয়েকটা জিনিস খটকা লেগেছে। নাম্বার 1, আমি যেটা বললাম যে আমাদের রেসপন্সটা, যখন ঘটনাটা ঘটছিল তখনকার রেসপন্সটা আমার কাছে গ্রহণযোগ্য না। হয়তোবা এখন আমি তো বলতে পারছি না যে কেন, কিভাবে হয়েছে, এটা যার ইনস্ট্রাকশনে হয়েছে তাদের থেকেই জানতে হবে, তাই না?
তো আমার কাছে সেই জায়গায় মনে হয়েছে যে এখানে কিছু সমস্যা আছে। পরবর্তীতে ইনভেস্টিগেশনের যখন বিষয়টা আসলো, ইনভেস্টিগেশন কেন কোঅর্ডিনেশন কমিটি করা হলো এবং ইনভেস্টিগেশন গুলো সঠিকভাবে হয়েছে কিনা, কি এভিডেন্স হয়েছে এবং তারা কিভাবে এটা করলো, এটাও একটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট। সো ভবিষ্যতে যদি রিইনভেস্টিগেশন হয়, আমার মনে হয় এদিকে মনোযোগ দিতে হবে যে এখানে বেনিফিশিয়ারি কে এবং এই তদন্তটাকে ডাইভার্ট করার কোনো চেষ্টা ছিল কিনা এবং কোঅর্ডিনেশন কমিটির ভূমিকা কি ছিল। তো এগুলোকে বিশ্লেষণ করে সামনে আমাদের বের করে নিয়ে আসতে হবে। আমি যদি এই প্রশ্নটাই যদি আপনাকে বলি যে আপনার পর্যবেক্ষণ কি বেনিফিশিয়ারি কে, আপনি কি মনে করেন? ডেফিনেটলি বেনিফিশিয়ারি বাংলাদেশ না, ডেফিনেটলি বেনিফিশিয়ারি বাংলাদেশ সেনাবাহিনী না। তো শেখ হাসিনা কেন এই ঘটনাটা ঘটালো, মানে কি ছিল ইন্টারনাল, মানে আপনার, আমি জাস্ট একটু মানে আপনি অনেক অনেক স্পষ্টভাষী মানুষ, মানে মানুষ আপনার ইন্টারভিউটা কিন্তু ফলো করবে, যারা জানতে চাইবে আপনার জায়গাটা থেকে তারা আসলে এই বিষয়টা মানে বুঝতে চায় না। এখন আপনি এখানে যেটা আছে, আমি দেখেন, আমি তো পর্যবেক্ষণ করছি আপনাদের মতো, আমি আপনাদের প্রোগ্রামও দেখেছি এবং আমি মেজর সুমনের ইন্টারভিউ দেখেছি এবং সবার মতামত গুলো দেখেছি। সো মতামত গুলো দেখে স্বাভাবিকভাবেই এখানে অনেক সিরিয়াস প্রশ্ন আসে। হ্যাঁ, অনেক সিরিয়াস প্রশ্ন আসে, ঠিক আপনাদের মতো আমারও একই প্রশ্ন যে এখানে আসল ঘটনাটা কি সেটা উদ্ঘাটন করা খুবই জরুরি আমাদের জন্য, বাংলাদেশের জন্য। এবং জি, এখন যে সেটআপ আছে সেই সেটআপ কি পারবে এটা উদ্ঘাটন করতে, মনে করেন আপনি? উদ্যোগ তো নিতে হবে। এখন তো এই যে ছাত্র জনতা যে একটা নতুন উদ্যমে আমাদের একটা নতুন বাংলাদেশ করার সুযোগ করে দিয়েছে। সো এই অবস্থাতে তো আমাদের পদক্ষেপ নিতে হবে, ইমিডিয়েটলি পদক্ষেপ নিতে হবে না? এটা এরকম একটি জঘন্য হত্যাকাণ্ড হয়ে গেল, এটার বিচার করতে হবে এক পরিবারের জন্য। শুনছিলেন সোহেল তাজের বক্তব্য এবং বুঝতে পেরেছেন এই সেনা হত্যাকাণ্ডটি আসলে কে ঘটিয়েছিল। এখানে কিন্তু সোহেল তাজ তিনি বাহিয়েছিলেন, ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা। তিনি কিন্তু ভারতের হয়ে এই হত্যাকাণ্ড চালিয়েছিলেন এবং ভারতের পরামর্শ অনুযায়ী কিন্তু এই সেনা সদস্যদেরকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। শেখ হাসিনার সাথে আরও জড়িত ছিল অনেকেই, যার কারণে এখন পর্যন্তই এই বিডিআর হত্যাকাণ্ডের অর্থাৎ এই সেনা সদস্যকে যারা হত্যা করেছে তাদের বিচার হচ্ছে না। তবে আমি আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় যেন এই বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত হয় এবং সঠিক অপরাধীরা যেন বিচারের কাঠগড়ায় দাঁড়া করানো হয় এবং তাদেরকে অপরাধের শাস্তি যেন দেওয়া হয়, এমন শাস্তি দেওয়া হয় যাতে এই বাংলাদেশে আর কোনো দিন এমন যেন কেউ না করার পরিকল্পনা করে।